সবার উপর শান্তি বর্ষিত হোক। যারা আজকে আমার সাথে আছো অ্যাসাইনমেন্ট সলভিং সেশনে, সবাইকে স্বাগতম। আজকে আমরা সলভ করতে যাচ্ছি আমাদের বাংলা ভার্সনের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টটি। তো এই কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টটি হচ্ছে দুইটা চ্যাপ্টার মিলে দেওয়া হয়েছে, একটা হচ্ছে চ্যাপ্টার 3, একটা হচ্ছে চ্যাপ্টার 5। তো আমরা এখানে দুইটা চ্যাপ্টার লিখবো, ঠিক আছে, আমাদের অ্যাসাইনমেন্ট কভার পেজে বা যেখানে লিখতে হয়। আমাদের অ্যাসাইনমেন্টটা কি নিয়ে দেখো, আমাদের অ্যাসাইনমেন্টটা বলছে যে কি বলা, এখানে বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয়, এটা আইসোটোপ হবে, আইসোটোপের ব্যবহার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যাসাইনমেন্টের হেডলাইন। এন্ড নিচেও দেখো আবার লিখছে যে হাইড্রোজেন পরমাণুর যোজনী এক হিসেবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালোচনা করে তোমাকে একটা প্রতিবেদন প্রণয়ন করতে হবে। তাহলে তুমি এখানে হেডলাইন কোনটুকু লিখবা? তো হেডলাইন হচ্ছে বোল্ড যতটুকু ততটুকুই হেডলাইন লেখো। তবে তুমি যখন এটা স্টার্ট করবে অ্যাসাইনমেন্টটা, তখন তোমার মাস্ট বি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা। তোমার মানে যে খাতার ফ্রন্ট পেজটা, এটা মাস্ট বি লিখবা, বিকজ এটার এখানে মিনিংফুল। দেন হচ্ছে তুমি পরবর্তী পেজ বা যেখান থেকে ভালো মনে হয় তুমি ওইখান থেকে শুরু করতে পারো। তাহলে এটাও একটা প্রতিবেদন আকারে তোমাকে লিখতে হবে, এবং প্রতিবেদন কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে বলে আসছি। তো আই হোপ সো সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তো ওই অনুযায়ী তোমাদের প্রতিবেদনটা তৈরি করতে হবে। যদি কেউ প্রতিবেদনটা না বুঝো, তো এটা হচ্ছিল আমাদের 6th উইক, তোমরা 5th উইকের কেমিস্ট্রিটা দেখে নিও বাংলা ভার্সনের, এবং ওখানে আমি খুব সুন্দরভাবে প্রতিবেদন কিভাবে লিখতে হয় এবং প্রত্যেকটা কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টই আসলে প্রতিবেদনই দিবে, তো সেই অনুযায়ী ব্যাখ্যা করে আসছি। এরপর হচ্ছে তোমরা তোমাদের স্কুল যে টিচাররা আছেন তাদের সাথে ডিসকাস করবা। ডিসকাস করলে তারা যদি বলে যে এই স্টাইলে তুমি প্রতিবেদনে দাও, দ্যাটস ওকে। এন্ড দেন যদি বলে যে না তুমি এই স্টাইলে দিও না, দ্যাট উইল অলসো বি ওকে। ডাজন্ট ম্যাটার আর কি, তোমার স্কুল যেভাবে নেয় তুমি দিবা। বাট যেহেতু এখানে প্রতিবেদন কথাটা আলাদাভাবে উল্লেখ করা আছে, আমাদেরকে মানে লিখতে হবে। যদি টিচার না বলে, দ্যাটস মানে তার ম্যাটার আর কি। তাহলে আমরা চলো শুরু করে দেই। আমাদের প্রথম যে নির্দেশনাটা দেখো, প্রথম নির্দেশনা হচ্ছে আমরা 4-4 পাবো যখন 7 থেকে 8টা যৌগের মৌলের যোজনী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে আমাকে এখানে। ওকে, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এখান থেকে খেয়াল করে দেখো আমাদের যৌগ আছে মোট হচ্ছে এখানে 3, 4, 5, 6, 7, 8, 8টা যৌগ আছে টোটাল। তো 8টা যৌগের মধ্যে তুমি দেখতেছো প্রতিটাতে 2টা করে মৌল আছে। তাহলে তোমার মেইনলি কি, তোমার মেইনলি এই 8টা যৌগের মধ্যে প্রত্যেকটা মৌলের যোজনীটা তোমাকে বের করে দেখাইতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, আই মিন প্রথম ক নাম্বারটা। তাহলে চলো আমরা দেরি না করে সলভ করতে চলে যাই। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলবো যেটা হচ্ছে আমাদের ক। তো ক লেখার সাথে সাথেই দেখো তোমার, তুমি যদি প্রথমে যোজনীর যে এক্সাক্ট ডেফিনেশন যেটা আছে সেটা সেটা যদি দিয়ে নাও খুবই ভালো হয়। তাহলে আমরা এট ফার্স্ট যে কাজটা করবো, এখান থেকে যোজনীর ডেফিনেশনটা দিব। ঠিক আছে, তাহলে আমাদের জন্য বেটার আর কি। আই মিন তোমার এক কথায় এসএসসি পরীক্ষার জন্য শেখাও হয়ে গেল, আর তোমার প্রেজেন্টেশনটাও দেখতে বেটার হয়ে গেল। তো চলো আমরা লিখি। আমরা শুরুতে লিখবো হচ্ছে অনুগঠনকালে, সবাই ডেফিনেশনটা জানো। লিখার সাথে সাথে চোখ বন্ধ করে নিজের মনে নিজে চিন্তা করবা যে আসলে ডেফিনেশনটা মনে থাকে কিনা, যোজনীর ডেফিনেশন বহুত পরীক্ষায় আসছে। আরেকটা আমি কথা বলি, যেহেতু তোমাদের পরীক্ষা হওয়ার চান্সেস খুব বাড়তেছে দিন দিন এসএসসি এক্সাম, তো তোমরা একটা চেষ্টা করবা, সেই চেষ্টাটা হচ্ছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যখন সলভ করতেছো ওই টপিক গুলা ডিটেলস একটু জানো। আমি তো চেষ্টা করি যে ডিটেলস জানানোর। এরপরে যদি তোমরা আসলে পুরোটুকু দেখো এবং দেখে খাতায় লিখে দেন হচ্ছে প্র্যাকটিসও করো, তাহলেও কিন্তু এনাফ। আসলে তোমাদের উপর ডিপেন্ড করে। আমার এই ভিডিওস গুলো আসলে এত লং হওয়ার রিজন হচ্ছে দুইটা। প্রথম রিজন হচ্ছে একটা ছাত্রছাত্রী যে হচ্ছে পুরোটা দেখতেছে, আমি যদি ভিডিও ছোটও করতাম তাহলে কি হইতো, সে স্ক্রিনশট দিয়ে রাখতো,
অথবা ধরো কোনোভাবে দ্রুত করে ক্লু ওয়ার্ড লিখে রাখতো, দেন হচ্ছে লিখতো। কিন্তু আমি যখন সাথে সাথে লিখি তখন কিন্তু আসলে কি হয়, তখন তুমিও সাথে সাথে লিখতে পারো। এটা গেল একটা ব্যাপার, অনেকটা হচ্ছে স্কুলের মতো, স্কুলে বোর্ডে লিখতো, আমরা লিখতাম। দেন এটার সাথে সাথে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তুমি যখন আসলে লিখতেছো, আমার ভিডিওটা যদি 1 ঘন্টা হয়, তোমার অ্যাসাইনমেন্টটা করতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটই লাগে, এর বেশি কিন্তু লাগে না। কাদের লাগে, যারা হচ্ছে রাফ করো, রাফ করে দেন লিখো, তাদের বেশি লাগতে পারে। আচ্ছা, সেকেন্ড যেটা বেনিফিট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেওয়াই হয়েছে এসএসসি প্রস্তুতি যাতে আমরা নিতে পারি। এই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু কোন রকমে করে আমরা জমা দিয়ে দিব এই জন্য দেওয়া হয় নাই, ঠিক আছে? তো আমি এই জন্যই হচ্ছে তোমাদেরকে এইভাবে সলভ করে দিচ্ছি। যারা দেখো 10, 15 জন, 20 জন, অনেকেই আছো দেখতেছো, সবার কাছে একজন শিক্ষক বা ভাইয়া বা যাই বলো না কেন হিসেবে পরামর্শ থাকবে যে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো বুঝো, সময় লাগতেছে একটু লাগুক, বাট জিনিসগুলো দেখে বুঝো, এতে তোমার নিজেরই লাভ হবে। তুমি মনে রাখো, এটা তোমার নিজেরই লাভ হবে, ঠিক আছে? সো এই অ্যাসাইনমেন্ট গুলো বড় দিচ্ছি, প্লাস হচ্ছে আর পিডিএফ আমি দিচ্ছি না। পিডিএফ দেওয়ার না দেওয়ার রিজন হচ্ছে, একে তো ধরো স্ক্রিনশট নিয়ে রাখতে, আর দ্বিতীয় কথা পিডিএফ দিলে আসলে যারা আমার চ্যানেলে আসো, আমি মনে করি হচ্ছে তারা মানে এখান থেকে দেখতেছো এই ফিলটা পাওয়ার জন্য যে তুমি জিনিসগুলা কিভাবে ইজিলি মনে রাখতে পারো এবং ডিটেইল ভাবে কিভাবে শেখা যায়। কারণ বহু চ্যানেলে হচ্ছে পিডিএফ থাকে, তো আমি আশা করবো যারা হচ্ছে পিডিএফ চাও আসলে অন্যান্য চ্যানেলগুলো থেকে নিয়ে নিও। আমি পিডিএফটা আপাতত তোমাদের মনে হয় না প্রোভাইড করতে পারবো, কারণ আমার লিখতে গেলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এগুলা। তো দেন হচ্ছে আর অনেক ব্যাপার স্যাপার আছে। তো যারা আমার সাথে যুক্ত থাকো, আমি আশা করি তাদের মূল লক্ষ্য হচ্ছে এসএসসি পরীক্ষা। এই অ্যাসাইনমেন্টটা আসলে জাস্ট একটা উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যটা কি, আমাদের ওই ওই টপিক গুলা যাতে আমি এক্স্যাক্টলি জানি, সেই জিনিসটা আমাকে যাতে এই অ্যাসাইনমেন্টটা শিক্ষা দিতে পারে, তার জন্যই তোমাদেরকে আমি এভাবে লিখে লিখে শেখাই, যাতে করে একটু সময় গেলেও তোমরা জিনিসটা দেখো এবং দেখে একটু হইলেও মনে রাখো, যেটা হচ্ছে আমরা স্কুলে করতাম। তো যাই হোক, আমি কথা বলতে বলতে যোজনীর সংজ্ঞা লিখে ফেলছি। অনুগঠনকালে কোন মৌলের একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যুক্ত হওয়ার প্রবণতা বা ক্ষমতাকে আমরা যোজনী বা ভ্যালেন্সি বলি ইংলিশে। তাহলে এতটুকু হচ্ছে আমরা ক্লিয়ার। এবার আমরা কিছু কমন কথা লিখবো। কমন কথা কি কি আমরা লিখবো? সাধারণত, আমরা যে নিয়ম অ্যাপ্লাই করে যোজনী বের করবো আর কি। সাধারণত, সব সময়, সব সময় হাইড্রোজেনের যোজনী 1 ধরা হয়, এই কথাটা লিখতে হবে। যোজনী 1 ধরা হয়, না হাইড্রোজেনকে কম্পেয়ার করতে পারি, ধরা হয়, ঠিক আছে? এরপর আমরা লিখব কোন মৌলের একটি পরমাণু, একটি পরমাণু যতগুলো যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু, যেহেতু আমাদের এখানে আয়োডিন আছে তাহলে আমরা আয়োডিনে লিখবো, বা আয়োডিন পরমাণুর সাথে পরমাণুর, এখন ব্র্যাকেটে আমরা আয়োডিনটার এখানে কিছু কথা লিখে দিব, যে ক্লোরিন আয়োডিনের যোজনী 1 একই এবং তা হলো 1, ঠিক আছে? বা আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী, ঠিক আছে? সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমি কেন এটা লিখে নিচ্ছি। আমি লিখে নিচ্ছি এটা আসলে তুমি যদি ব্যাখ্যা করতে চাও পার্টিকুলারলি অনেক বড় হয়ে যায়, আমরা একটু কৌশল অবলম্বন করব যাতে আমাদের অ্যান্সারটাও ছোট হয় এবং সবগুলো অ্যান্সার চলে আসে।
তাহলে প্রথমে তুমি একটু খেয়াল করো তোমার কি কি যৌগ ওইখানে ছিল। হাইড্রোজেন, ক্লোরিন এবং আয়োডিন রিলেটেড সবগুলার একসাথে সলভ করবো। যারা যারা ওইখানে ছিল একসাথে হচ্ছে প্রত্যেকটাকে আমরা সলভ করবো। তো সলভ হচ্ছে আমরা কিভাবে করবো, আমরা প্রথমে একটা ছক আঁকবো। এখানে একটা ছক আঁকবো। ছকে হচ্ছে যদি তুমি সলভ করো দেন ব্যাখ্যা করো, তোমার জন্য ব্যাপারটা ইজি হয়। বারবার এক কথা লেখা লাগে না প্রত্যেকটা জন্য, তুমি জাস্ট এক কথা নিচে বলে দিলা তাহলে এনাফ। তাহলে আমরা হচ্ছে এখান থেকে লিখি যে আমাদের প্রথম হচ্ছে আমাদের কি, প্রথম হচ্ছে যৌগটা লিখবো, যৌগের পরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে মৌল, এবং মৌলের পরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে যোজনী। এখান থেকে আমরা লিখি, আমরা একটু বড় বড় করে দিব কজ আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে আবার দুইটা করে ঘর হবে। তাহলে আমাদের টোটাল হচ্ছে এখান থেকে পাঁচটা, আমাদের টোটাল হচ্ছে এখান থেকে পাঁচটা। পাঁচটা চলো চলে লিখে ফেলি আমরা। তিনটা, চারটা, পাঁচটা। এখান থেকে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের যৌগের জন্য। পরবর্তীতে দেখো মাঝখানে আমরা এক একটা করে মৌল লিখব, এখান থেকে আমরা মৌল পাবো। প্রত্যেকটা যৌগ দুইটা করে মৌল নিয়ে গঠিত। তাহলে আমি এখান থেকে লিখি যে আমাদের এখান থেকে এটা হচ্ছে মৌলের নাম, হচ্ছে যোজনী। দেখো একসাথে, সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যৌগ, এখানে লিখবো হচ্ছে আমরা মৌল, এখানে লিখবো হচ্ছে আমরা যোজনী। প্রথম যৌগটা আমরা লিখবো হচ্ছে পানি, মৌল হচ্ছে হাইড্রোজেন এবং এখানে হচ্ছে অক্সিজেন। পরেরটা আমরা লিখবো কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে আমাদের ক্লোরিন। পরেরটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ক্লোরিন। ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ক্লোরিন। দেন হচ্ছে ফসফরাস পেন্টা আয়োডাইড, ফসফরাস আয়োডিন। তাহলে দেখো এইগুলা প্রত্যেকটা আমাদের ক্লোরিন, আয়োডিন এবং হচ্ছে হাইড্রোজেন, এই এই ব্যাপারগুলা নিয়ে হচ্ছে আমাদের এখানে গঠিত, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা চাইলে এখানে বাংলা নাম সহ দিতে পারো, যেটা হয়কার হা, তারপরে রস্বই, বাট না দিলেও চলে, কজ এটা বেশি সিলি হয়ে যায়। তাহলে দেখো আমাদের ব্যাখ্যা অনুযায়ী যোজনী কত, হাইড্রোজেন যার সাথে মানে আমাদের যুক্ত হতে পারে, খেয়াল করে দেখো আমাদের হাইড্রোজেন কয়টা পরমাণু যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে, দেখতেছো হাইড্রোজেনের যোজনী তো আমরা এখান থেকে চোখ বন্ধ করে বলতে পারি ওয়ান। তারপর হচ্ছে আমাদের ক্লোরিনের যোজনী ওয়ান, ক্লোরিনের যোজনী ওয়ান, কারণ আমরা ব্যাখ্যায় বলে আসছি ক্লোরিন, আয়োডিন এবং হাইড্রোজেনের যোজনী ওয়ান হবে। অক্সিজেন কত দেখো তো, এই যৌগটায় আমাদের এই যৌগটায় কয়টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, অ্যান্সার হচ্ছে দুইটা। তাহলে আমাদের অক্সিজেনের যোজনী হচ্ছে ওইভাবে এখানে দুই। এখানে কয়টা ক্লোরিন কার্বনের সাথে যুক্ত হয়েছে, চারটা। তাহলে এখানে আমাদের ওইভাবে কার্বনের যোজনী হচ্ছে চার। এখানে কয়টা ক্লোরিন ফসফরাসের সাথে যুক্ত হয়েছে, অ্যান্সার হচ্ছে তিনটা। তাহলে আমাদের যোজনী হচ্ছে তিন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে তিন। এখানে আমাদের কয়টা ক্লোরিন ফসফরাসের সাথে যুক্ত হয়েছে, অ্যান্সার হচ্ছে পাঁচটা। তাহলে আমরা যোজনী লিখবো পাঁচ। ঠিক একইভাবে কয়টা আয়োডিন যুক্ত হয়েছে, পাঁচটা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে পাঁচ। তো দেখো আমরা মোটামুটি অনেকগুলা জিনিসকে একত্রে লিখে ফেললাম, ঠিক আছে। এরপর আমরা নিচে একসাথে ব্যাখ্যাটা দিব, আমরা একসাথে পাঁচটা যৌগের ব্যাখ্যা একসাথে দিব, নাহলে আলাদা আলাদা করে দিলে প্রতি যৌগ থেকে মিনিমাম 6-7 লাইন আসতো, আমরা এত ঝামেলায় যাব না। তাহলে আমরা এখান থেকে লিখবো যে যৌগে যৌগে অক্সিজেনের সাথে অক্সিজেনের সাথে দুইটি
হাইড্রোজেন, দুইটি হাইড্রোজেন যুক্ত থাকায় অক্সিজেনের যোজনী 2। ঠিক আছে, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। ও আমরা হাইড্রোজেনের লিখতে পারি এখান থেকে, ও হাইড্রোজেনের যোজনী 1। এটা গেল তোমার পানি যৌগের ব্যাখ্যা। এরপরে তিনটা যৌগ একসাথে লিখবা, যে কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড ও PCl5 যৌগগুলোতে যথাক্রমে 4টি, 3টি ও 5টি ক্লোরিন পরমাণু যুক্ত থাকায় প্রথম যৌগের কার্বনের যোজনী 4। তারপরে আমরা লিখব দ্বিতীয় যৌগে, আমাদের কিন্তু ব্যাখ্যা চাইছে দেখেই লিখতেছি, ব্যাখ্যা না বলে লিখতাম না। দ্বিতীয় যৌগের ফসফরাসের যোজনী, এগুলা বাংলায় লিখতে হয় কিন্তু। ফসফরাসের যোজনী, দ্বিতীয় যৌগের ফসফরাসের যোজনী কত? 3 ও তৃতীয় যৌগের ফসফরাসের যোজনী 5। প্রতি ক্ষেত্রে ক্লোরিনের যোজনী, হচ্ছে আমাদের কত? 1। প্রতি ক্ষেত্রে ক্লোরিনের যোজনী হচ্ছে আমাদের 1। আচ্ছা, লাস্ট ওয়ান বাকি আছে PI5 এ। তো PI5 যৌগে, যেটাকে বলে ফসফরাস পেন্টায়োডাইড যৌগে, ফসফরাসের সাথে এক যোজনী বিশিষ্ট 5টি আয়োডিন পরমাণু যুক্ত থাকায় কি বলা যায়? 5টি আয়োডিন পরমাণু যুক্ত থাকায় ফসফরাসের যোজনী 5। দেখো আমি এখানে কয় লাইন লিখলাম? আমি মেনলি 1 2 3 4 5 6 6 লাইনে আমি 5টা যৌগের ব্যাখ্যা দিয়ে আসছি। আমাদের কিন্তু 30 লাইন লেখা লাগতো তুমি যদি আলাদা করে লিখতা। ঠিক আছে, তো যাই হোক, তো এটা আমরা বুঝে গেছি যে এটা আমাদের কিভাবে আসছে। এরপর অক্সিজেন যাদের সাথে যুক্ত থাকে তাদের আসলে ক্যালকুলেশন কেমন হয়, আমরা এবার লিখবো একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, এই নিয়মটা অনেকে জানো না, বা জানলেও মনে থাকে না আর কি।
তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী পাওয়া যায়। ওকে, ওই পরমাণুর যোজনী পাওয়া যায়। এরপরে হচ্ছে আমরা লিখবো অক্সিজেনের যোজনী। দুই ধরা হয়, ঠিক আছে। এরপর আমরা আবার ছক বানাই। আমাদের আরো 3টা যৌগ বাকি আছে। 3টা যৌগ আমরা এখান থেকে লিখি। এটা হচ্ছে আমাদের হেডলাইন, এটা হচ্ছে একটার জন্য, এটা হচ্ছে আমাদের সেকেন্ডটার জন্য, এটা হচ্ছে আমাদের থার্ডটার জন্য। এখান থেকে এটা হচ্ছে আমাদের যৌগ, এটা হচ্ছে আমাদের মৌল, এখান থেকে 2 পার্ট করে হচ্ছে আমরা যোজনী পাবো। এখান থেকে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের যৌগ, এটা হচ্ছে মৌল, এটা হচ্ছে যোজনী। তাহলে এখান থেকে যৌগের নাম কি? যৌগের নাম হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড। তাহলে অক্সিজেন, তো এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, তো অক্সিজেন যোজনী কত জানো? 2 জানো। এবার হিসাব করো, এখানে অক্সিজেন আছে 2টা, তো 2 কে আমরা যদি কত দিয়ে গুণ দেই, আরো 2 দিয়ে গুণ দিই, তাহলে পাবো 4। আচ্ছা, এখানে অক্সিজেন আছে 2টা, তো 2 কে আমরা যদি আরো 2 দিয়ে গুণ দিই, তাহলে এখানে পাবো হচ্ছে 4। পরেরটা অক্সিজেন আছে 3টা, তাহলে এখানে যদি আমরা 2 কে 3 দিয়ে গুণ দিই, তাহলে হচ্ছে আমরা পাবো 6। তো এইভাবে হচ্ছে আমরা দেখো প্রত্যেকটা যোজনী বের করে ফেললাম। আমরা লিখবো যে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ও সালফার ট্রাই অক্সাইড যৌগ গুলোতে যথাক্রমে অক্সিজেন আছে 2টি ও 3টি। তাই যৌগগুলোর অক্সিজেন ব্যতীত অন্যান্য পরমাণুর যোজনী হবে যথাক্রমে কত বলো? যথাক্রমে 2 গুণ 2 4, 2 গুণ 2 4 ও 2 গুণ 3 6। আমরা লিখব প্রতি ক্ষেত্রে এখানে অক্সিজেনের যোজনী 2, এখান থেকে লিখব, এবং কার্বন এর যোজনী 4 দ্বিতীয় যৌগে, দ্বিতীয় ও তৃতীয় যৌগদ্বয়ে
সালফারের যোজনী যথাক্রমে যথাক্রমে 4 ও 6। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকে যে জিনিসগুলো লিখে ফেললাম, দেখো যোজনী সংজ্ঞা থেকে প্রত্যেকটা যোজনী আমরা এখানে ব্যাখ্যা করে আসছি। এইভাবে করলে একদম কারেক্ট এবং কম কথায় তুমি অনেকটুকু লিখতে পারতেছো। আমাদের টোটাল যৌগ ছিল হচ্ছে মনে হয় 8টা, তাই না? 8টা যৌগ থেকে তুমি মোটামুটি 16টা পরমাণুর যোজনী বের করতেছো। তো 16টা পরমাণুর জন্য তুমি যদি 2 লাইন কইরাও লেখো আলাদা করে ছক ছাড়া, মিনিমাম তোমার 32 লাইন লাগে। মিনিমাম অনেকগুলো পেজ নষ্ট হয়ে যায় শুধু শুধু। তাহলে আমরা প্রেজেন্টেশনটা এটাকে এইভাবেই রাখবো। তাহলে আমরা আমাদের পরবর্তীটায় চলে যাই। পরবর্তীতে কি বলা, পরবর্তীতে দেখো এখানে বলা আছে। আচ্ছা, আরেকটা কথা, তোমরা কিন্তু প্রতিবেদনের ব্যাপারটা খেয়াল রাখো। আমি প্রতিবেদন দিয়ে দেখাই নাই প্রতিবেদন কিভাবে কি করতে হবে, আমরা আগের ক্লাসে বলছি। তাহলে আমাদের এবার পরবর্তী প্রশ্নটা হচ্ছে এখান থেকে যে পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী। তাহলে 1 পাবা পরিবর্তনশীল যোজনীটা তোমাকে আগে ব্যাখ্যা করতে হবে, এটা আমরা 2 পাবা সুপ্ত যোজনীও তোমাকে ব্যাখ্যা করতে হবে। তার মানে তুমি আগে এগুলা বার করার আগে পরিবর্তনশীল এবং সুপ্ত যোজনী তোমাকে বের করে দেখাইতে হবে। এরপরে মৌল চিহ্নিত করে পরিবর্তন, আচ্ছা আমরা 4 পাওয়া যাবে কখন, মৌল চিহ্নিত করে পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে কিনা, তাহলে হচ্ছে 4 পাওয়া যাবে। এই প্রশ্নের অ্যান্সারটাও বড় হবে। আমার এখানে আজান হচ্ছে, আমি জাস্ট একটু ভিডিওটা অফ রাখি, দেন হচ্ছে আমরা আবার যোগ দিচ্ছি আর কি। তাহলে দেখো এখানে পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী কোথায় কোথায় আমাদের কাজে লাগবে। তুমি এখান থেকে খেয়াল করে দেখো, কিছুক্ষণ আগে আমরা 2টা কার্বনের 2 রকম যোজনী পাইছি, 2টা ফসফরাসের 2 রকম যোজনী, 2টা সালফারের 2 রকম যোজনী। তাহলে এখানে মোট আমার 6টা যৌগ আছে এবং 6টা যৌগের মধ্যে মোট 3টা পরমাণু আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করছে। ঠিক আছে, তারা হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেখাবে। এখন এখানে কথা আছে, কথাটা হচ্ছে ফসফরাস কেন আসলে 3-5 দেখায়, এটা আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে চাইলে দেখাইতে পারি। এটা আমরা চাইলে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে দেখাইতে পারি যে আমাদের ফসফরাস যে 15 কেন আসলে ওই রকম দেখায়, সালফার সে কেন ওই রকম দেখায়, এন্ড হচ্ছে কার্বন সে কেন ওই রকম দেখায়। তাহলে এখন এরা হচ্ছে এক্সাইটেড সিচুয়েশনে চলে গেলে, এরা এক্সাইটেড সিচুয়েশনে চলে গেলে কিভাবে মৌলগুলা একাধিক যোজনী শো করে, এটার একটা ব্যাখ্যা কিন্তু দেওয়া যায়। তবে তোমাদের টেক্সট বুকে কিন্তু এই ব্যাখ্যাটা দেওয়া নাই। ঠিক আছে, একাধিক যৌগের মানে একাধিক মৌলের যে 2টা করে হচ্ছে হতে পারে, তোমাদের বইতে কিন্তু বলা নাই। তোমাদের বইতে জাস্ট অল্প কিছু বলে জাস্ট চলে গেছে সামনে। তো এখন আমরা যদি এই পার্টটা ব্যাখ্যা না করি তাহলে কিন্তু আমাদের চলবে, যে আমরা এখান থেকে দেখাচ্ছি না, তাহলেও কিন্তু হবে। তাহলে আমরা এই জিনিসটা ব্যাখ্যা 2 ভাবেই দিব, তোমাদের বই অনুযায়ী দিব, আবার হচ্ছে আমি ইলেকট্রন বিন্যাস দেখায়ও দিব। তবে তোমরা যারা চাও এটা দিতে দিবা না, দিও না, বাট জিনিসটা শিখে রাখো। কারণ তোমাদের এই 3টা প্রশ্ন খুবই কমন অনুধাবনমূলক প্রশ্ন, যে কার্বন, ফসফরাস এবং সালফার পরিবর্তনশীল যোজনী দেখায় কেন, ব্যাখ্যা করো। আর সুপ্ত যোজনীর ক্যালকুলেশন তো প্রয়োগমূলক প্রশ্নে কতবার যাচ্ছে হিসাবই নাই। তাহলে চলো আমরা আমাদের অ্যান্সার লেখাটা শুরু করে দেই। আমরা এখান থেকে অ্যান্সার লেখাটা স্টার্ট করি। তাহলে আমাদের এইটা তো শেষ, এবার হচ্ছে আমরা খ নাম্বারে যাব। তো খ নাম্বারের শুরুতে তোমাকে পরিবর্তনশীল যে যোজনী সেই জিনিসটার ব্যাখ্যাটা বইয়ের আলোকে দিতে হবে। তো বইয়ের আলোকে দিতে গেলে বইতে তো আসলে বেশি কিছু বলা নাই, আমরা বলবো যে কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, কোন মৌলের তো এভাবে না, কোন মৌলের
একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। ঠিক আছে, আচ্ছা। তো এইটা হচ্ছে আমাদের ডেফিনেশন, এখান থেকে আমরা দিব। এরপরে তুমি চাইলে উদাহরণ দিতে পারো, বাট উদাহরণ ডাজন্ট ম্যাটার। এবার আমরা লিখবো যে কিছুক্ষণ আগে আমরা কার কার পরিবর্তনশীল যোজনী পাইছি আমরা লিখবো ক থেকে আমরা দেখতে পাই কার্বন, সালফার ও ফসফরাসের দুইটি করে অর্থাৎ একাধিক যোজনী বিদ্যমান। সো এইটা আমরা বুঝতে পারলাম। তো এটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, সেটা আমরা এখানে লিখছি। এবার তুমি চাইলে এক কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি বলে দিতে পারো যে কত কার্বন, সালফার, ফসফরাস যোজনী কত 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 ছিল। আমরা লিখেই ফেলি, আমরা লিখি কার্বনের যোজনী 2 ও 4, সালফারের যোজনী কত ছিল? যোজনী 4 ও 6। আমরা যে যৌগগুলো দেখছি, ঠিক আছে, 4 ও 6। আচ্ছা, আমরা কি কার্বনের কোনো একাধিক যোজনী পাইছি? একটু দেখে আসি, চলো। কার্বনের যোজনী এখানে পাইছি 4, আর আগের বেলায় কত পাইছিলাম? আগের বেলায় 4 পাইছি। তার মানে আমাদের এখানে কোনো কার্বনের পরিবর্তনশীল যোজনীটা নাই। তাহলে আসলে সরি, আমার কার্বনেরটা লেখার দরকার নেই। তোমার শুধু সালফার ও ফসফরাসের দুইটা কইরা একাধিক যোজনী বিদ্যমান। কার্বনের পসিবল, বাট এইখানে নাই। কার্বনের যোজনীটা লেখা লাগবে না। তাহলে আমরা লিখবো সালফারের যোজনী 4 ও 6। তুমি চাইলে এখানে লিখতে পারো ফসফরাসের যোজনী 3 ও 5। আচ্ছা, তাহলে এই দুইটা কিন্তু, এই দুইটা কাপল আমরা কিন্তু পাইছি। খেয়াল করে দেখবা, আমাদের কার্বন টেট্রাক্লোরাইড এবং কার্বন ডাই অক্সাইড দুইটাতে কার্বনের যোজনী 4 ছিল, এই জন্য আমরা এটাকে নেইনি। বাট কার্বন কিন্তু একাধিক যোজনী দেখায়, মনে রাখো, এটা এমসিকিউতে কাজে লাগবে। তো ফসফরাসের ক্ষেত্রে আমরা 3, 5 পাইছি, এন্ড হচ্ছে সালফারের ক্ষেত্রে আমরা 4, 6 পাইছি। আর বাকি যা আছে তা, তার মানে এখানে দুইটা জিনিস তোমাকে ব্যাখ্যা করতে হবে, একটা হচ্ছে সালফারের, একটা হচ্ছে ফসফরাসের। তো এই পর্যন্ত লিখার পরে তোমার পরিবর্তনশীল যোজনী কিন্তু হয়ে গেল এই দুইটা। এখন তুমি যদি চাও যে তুমি একটু ডিফারেন্ট লিখবা অন্যদের থেকে, বা জিনিসটা আসলে কিভাবে আসছে এটা দেখাবা, তাহলে তুমি কিন্তু ব্যাখ্যা দিতে পারো। আমি উৎসাহিত করবো ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য, কারণ হচ্ছে এগুলো আসলে আমাদের মেইন কেমিস্ট্রি। ঠিক আছে, ব্যাখ্যাগুলোই হচ্ছে আমাদের মেইন কেমিস্ট্রি। তাহলে আমরা এখানে শুরুতে লিখি, চলো আমরা লিখি ফসফরাসের, যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে তখন কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস দিতেই হবে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দিবা। দেওয়ার পরে তুমি দেখাও, এখানে ইলেকট্রন বিন্যাস দিলে কি আসবে? পি হচ্ছে 15, এন্ড এখানে ইলেকট্রন বিন্যাস করলে তুমি পাবা
1s2, 2s2, 2p6, 3s2, 3p। খেয়াল করো, আমরা জানি আমাদের পি অরবিটালকে 3 ভাগে ভাগ করা যায়। যারা একটু হায়ার কেমিস্ট্রি পড়ছো এসএসসি তো, বা তোমাদের শিক্ষকরা তোমাদের দেখাইছে, তোমরা অলরেডি জানো পি অরবিটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে px, একটা হচ্ছে py, একটা হচ্ছে pz। আমরা জানি পি তে টোটাল ইলেকট্রন থাকে 6টা, এবং প্রত্যেকটা দেখো এখানে 3টা বক্স যদি তুমি চিন্তা করো, প্রত্যেকটা বক্স হচ্ছে ইলেকট্রন 2টা 2টা করে থাকে। প্রত্যেকটা বক্সে ইলেকট্রন 2টা 2টা করে, এইভাবে 6টা হয়। মনে রাখো এটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে চাইলে জিনিসটাকে এইভাবে লিখতে পারি, দেখো 3px, 3py, 3pz। যেহেতু এটা সম্ভব, আমরা এইভাবে এটাকে প্রসারিত করে লিখতে পারি। ঠিক আছে, পি অরবিটাল আমরা 3 ভাগে ভাগ করি। তো এই ডিটেইল আলোচনা তোমরা ইন্টারে পাবা জিনিসগুলো, বাট জিনিসগুলো এসএসসি পরীক্ষাতেও আসছে, এবং এগুলা অ্যান্সার স্ক্রিপ্টও লেখা ছিল। আমি একবার আমার একটা টিচার, ওনার থেকে দেখছিলাম অ্যান্সার স্ক্রিপ্ট, প্রবাবলি হচ্ছে 2017 সালের সময়, বা হচ্ছে 18 সাল, 2 বোর্ডের এক বোর্ডে। তো এই প্রশ্ন 2টার মধ্যে একটা আসছে, এবং ওই অ্যান্সার স্ক্রিপ্টে দেখি আমি পিএক্স, পি ওয়াই, পিজেড, ডি এক্স ওয়াই এগুলোও দেওয়া ছিল। তার মানে আসলে কিন্তু তোমার থেকে বোর্ড ওয়ালার এক্সপেক্ট করতেছে তুমি টেক্সটটা জানো। ঠিক আছে, তাহলে ওই জন্য কিন্তু তোমাকে জিনিসটা বুঝতে হবে। তাহলে এখানে দেখো আমাদের ইলেকট্রন 4টা 12টা হয়ে গেছে, তাহলে 3টা বাকি আছে। 12টা হয়ে গেলে 3টা বাকি থাকলে আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আমরা কিন্তু ভবিষ্যতে পড়বো যে প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করে, একসাথে সবাই প্রবেশ করে না। এটাকে বলে হচ্ছে হুন্ডের নীতি। তোমরা ইন্টারে পড়বা, এটা সমস্যা নাই, জাস্ট এটা জেনে রাখো। আমাদের পিতে বাক্স আছে হচ্ছে 3টা, আমাদের পিতে বাক্স 3টা, তো 3টা বাক্সে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন আগে প্রবেশ করে। ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে এখান থেকে ফসফরাস আমরা দেখলাম। তো খেয়াল করে দেখবা আমাদের সর্ববহিষ্ঠ স্তরে কয়টা বিজোড় ইলেকট্রন দেখতেছো? 3টা না? যেহেতু ফসফরাসের সর্ববহিষ্ঠ স্তরের বিজোড় ইলেকট্রন কাউন্ট করেও কিন্তু যোজনীর সংজ্ঞা দেওয়া যায়। যোজনীর সবচেয়ে বেস্ট সংজ্ঞাটাই হচ্ছে এটা, কোন একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলা অযুগ্ন, অথবা অযুগ্ন মানে হচ্ছে মানে সহজ ভাষায় বলতে গেলে বিজোড়, যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে তার যোজনী। তো তুমি ফসফরাস থেকে সর্ববহিষ্ঠ স্তরে কয়টা দেখতেছো? 3টা বিজোড় ইলেকট্রন থাকে। তুমি বলতে পারতেছো অর্থাৎ অর্থাৎ ফসফরাসের স্বাভাবিক অবস্থায় সর্ববহিষ্ঠ স্তরে 3টি বিজোড় ইলেকট্রন থাকে। 3টি বিজোড় ইলেকট্রন থাকে। ফলে ফসফরাসের যোজনী কত হবে বলতো? এক্স্যাক্টলি ঠিক ভাবছো, যোজনী 3 হবে। ফলে ফসফরাসের যোজনী 3 হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে এইখান থেকে। কিন্তু আমরা যদি এখান থেকে দেখি যে এই ফসফরাসকে আমরা এক্সাইটেড মোমেন্টে নিয়ে যাই। এক্সাইটেড মানে উত্তেজিত অবস্থা। তো পরমাণুর জন্য উত্তেজিত অবস্থার মানেটা কি? মানেটা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1s2, 2p, 3s, 2p6, 3s, 3px, 3py। খেয়াল করো, আমরা সবাই জানি অলরেডি, আমরা ক্রোমিয়াম এবং হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস থেকে জানি যে 3 তে আমাদের 3d থাকে। 3 তে আমরা 3d পাই। তো 3d আবার 10টা না, 3 তে থাকে কয়টা? টোটাল 10টা। তো 10টা আবার এরকম 5টা বক্সে থাকে। এরকম 5টা বক্সে থাকে। এই 5টা বক্সকে প্রথমটাকে বলে dxy, পরেরটাকে বলে dyz, পরেরটাকে বলে dzx, পরেরটাকে বলে হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার, পরেরটা হচ্ছে dz স্কয়ার। এই যে 5টা আলাদা আলাদা আমাদের জায়গা, এই জায়গাগুলো আমাদের ইন ফিউচারে পাবো।
পিএক্স পিওয়াই পিজেড যেমন তিনটা, 3 দুগুণে 6, তাহলে এখানে কিন্তু ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করবে, তাই না? তাহলে এটা আমরা জাস্ট দেখো, প্রথমটা মনে রাখো তুমি ডিএক্সওয়াই, এটা কিন্তু খুব সহজে মনে রাখা যায়। প্রথমটা হচ্ছে তোমার কত, এখান থেকে ডিএক্সওয়াই, তাহলে তুমি এখান থেকে প্রসারিত করতে পারবা ডিএক্সওয়াই তে। কিভাবে প্রসারিত করতে পারো আমি দেখাই। তুমি ধরো এখানে আমাদের একটা 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 ইলেকট্রন আগে থেকে ছিল, যখন তুমি এটাকে এক্সাইটেড মানে উত্তেজিত করে দিবা, তখন দেখা যায় যে 3s উপস্তরটা আছে না, এখান থেকে দুইটা ইলেকট্রন ছিল আগে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যায়, একটা ইলেকট্রন চলে যায় কোথায়, এই 3d xy তে। মনে রাখবো, উত্তেজিত অবস্থায় ফসফরাসের 3s উপস্তরের একটা ইলেকট্রন ফাঁকা 3d উপস্তরে প্রবেশ করে। যেহেতু 3D উপস্তরটা ফাঁকা আছে, ইলেকট্রন চাইলে যেতে পারবে। দেখো তো এবার আমাদের লাস্টে সর্ববহিষ্ঠ স্তরে কয়টা বেজোড় ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ? অ্যান্সার হচ্ছে 5টা দেখতে পাচ্ছ। সো ফসফরাসের যোজনী এইভাবে হচ্ছে 5 হয়। তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করি, কিন্তু কিন্তু উত্তেজিত অবস্থায় ফসফরাসের 3s উপস্তরের একটি ইলেকট্রন ফাঁকা 3D উপস্তরে প্রবেশ করে। এরপরে তুমি এখান থেকে রিঅ্যাকশন, রিঅ্যাকশন তো না, সরি, ইলেকট্রন বিন্যাসটা দিলা। এখন লিখবা, তখন বহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা 5 দ্বারায় ফলে যোজনী 5 হয়। এটা হচ্ছে এক্সাক্ট ব্যাখ্যা, ঠিক আছে? হাইড্রোজেন সাথে থাকলে, অক্সিজেন সাথে থাকলে এটা হচ্ছে একটা টেম্পোরারি ব্যাখ্যা। তাই আমরা লিখবো, তাই বলা যায় ফসফরাসের একাধিক যোজনী, অর্থাৎ পরিবর্তনশীল যোজনী আছে, ঠিক আছে? সো এইটা লিখবা সুন্দরভাবে। এটা আই হোপ সো সবাই তোমরা বুঝতে পারছো যারা দেখছো। এখন কেউ যদি চাও এটা লিখবা না, তাহলে এই ফসফরাস ইলেকট্রন বিন্যাস থেকে এই পর্যন্ত লেখার দরকার নেই। তবে তোমাদের এসএসসি পরীক্ষায় যদি প্রশ্ন আসে তখন তোমাকে এটা লিখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, লিখলে তোমার জন্য একটা ভালো ইমপ্রেশন পড়বে, ঠিক আছে? কজ তখন তোমাকে আসলে বলবে না যে ফসফরাস ট্রাইক্লোরাইড পেন্টাক্লোরাইড, তুমি যদি ওই ব্যাখ্যাটাও দাও, ক্লোরিন 3টা আছে তাই 3, ক্লোরিন 5টা আছে তাই 5, ওইটাও হয়ে যাবে। বাট তোমার যদি এই ব্যাখ্যাগুলা দাও, এই ব্যাখ্যাগুলো খুব অ্যাভেইলেবল এসএসসি, মানে পোলাপান খুব বেশি লেখে এগুলা। সো তখন তোমার জন্য ইমপ্রেশনটা বেটার আসে। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি সেম জিনিসটা এখানে কেটে কেটে দেখাই। এবার হচ্ছে আমরা দেখবো এখান থেকে ফসফরাসটা বাদ দিব। ফসফরাস বাদ দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে সালফার। আচ্ছা, সালফার এখানে লিখবো, সালফারের, তোমরা চাইলে এটাও না দিতে পারো, বাট জিনিসটা শিখে রাখো, কারণ তোমাদের বোর্ড এক্সামে এইভাবে হচ্ছে তোমাকে লিখতে হয়। তাহলে সালফারের ক্ষেত্রে আমরা যদি লিখি 16, খেয়াল করো 16 যখন আমরা লিখতেছি তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে 3px2 আর 1 যা আছে তাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে, অর্থাৎ সালফারের
স্বাভাবিক সালফারের স্বাভাবিক অবস্থায় সর্ববহিস্থ স্তরে, খেয়াল করো, কয়টা বেজোর ইলেকট্রন দেখা যায়? সর্ববহিস্থ স্তরে কিন্তু 2টা বেজোর ইলেকট্রন দেখা যায়, ঠিক আছে? ফলে সালফারের যোজনী কত হবে? সালফারের একটা যোজনী কিন্তু আছে 2, কিন্তু এটা আমাদের উদ্দীপকে ছিল না, যোজনী 2 হয়। ওকে, এটা গেল। এরপরে দেখো, কিন্তু উত্তেজিত অবস্থায় ফসফরাসের, আমাদের এখানে উত্তেজিত অবস্থায় দেখি কি হয়। তো খেয়াল করে দেখবা, এখান থেকে উত্তেজিত অবস্থায় তোমার সালফার 16, তো এটা হচ্ছে আমাদের উত্তেজিত সাইন। তাহলে আমরা 3s2 পাবো। তো 3px এর বেলা এখানে আমাদের 1 হবে, 1 হবে, 1 হবে, বিকজ অফ এই যে 3dxy তে এটা হচ্ছে 3px, দুইটা ছিল না, ওই দুইটা থেকে হচ্ছে 3dy কে xy কে সে একটা দিয়ে দেয়। এইবার দেখো তো সর্ববহিস্থ স্তরে কয়টা আছে। তো তুমি এখানে বলবা কিন্তু উত্তেজিত অবস্থায় ফসফরাসের কি 3s না বলে তুমি বলবা ফসফরাসের 3px উপশক্তির একটি ইলেকট্রন ফাঁকা 3d উপর শক্তি স্তরে প্রবেশ করে, তখন বহিস্থ স্তরে ইলেকট্রনের সংখ্যা দাঁড়ায় কত? দাঁড়ায় হচ্ছে 4 দাঁড়ায়। ফলে যোজনী কত হয়? যোজনী হচ্ছে হয় আমার 4। ঠিক আছে, এইভাবে হচ্ছে জিনিসটা তোমাকে লিখতে হবে। তো এইটা গেল হচ্ছে 4টা, এটা গেল হচ্ছে আমাদের 4টা। ওকে, এবার তুমি আরো তুমি ব্যাখ্যা দিতে পারো চাইলে, দেখো এখান থেকে, তাই বলা যায় এটা যদি আমি এখান থেকে মুছে দেই, আবার তুমি যদি দেখো ইলেকট্রন বিন্যাস করে আরো এক্সাইটেড মোমেন্টে, এটার পরবর্তীতে এক্সাইটেড মোমেন্ট আরেকটা তুমি দিতে পারো, সেটা হচ্ছে কত? 1s2, 2s2, 2p6, 3s, খেয়াল করো, 3px, 3py, 3pz, 3dxy। এবার আমরা এখান থেকে 1 1 1 তো আগেই ছিল, যেহেতু আমাদের এখানে 3s2 ছিল, তাই না? এবার এটাকে আমরা একটা 1 লিখবো। তো 1 লিখে এখানে একটা নতুন অরবিটাল আনবো, যেটা আমরা বলবো 3dyz। আমরা কিছুক্ষণ আগে বলে আসছি। ওই 3s এর একটা ইলেকট্রন এখানে চলে যাবে। তাহলে দেখো তো সর্ববহিস্থ স্তরে এবার কয়টা আছে? 6টা আছে। তো এই জন্য আমরা এখান থেকে লিখতে পারি। তো ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো উত্তেজিত অবস্থায় ফসফরাসের এই 3px এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 3s, উপস্তরের একটি ইলেকট্রন ফাঁকা 3d yz উপস্তরে প্রবেশ করে, তখন বহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা 6 দাঁড়ায়, ফলে যোজনী 6 হয়। এই ব্যাখ্যার পরে তুমি লিখবা তাই বলা যায় যে সালফার একাধিক যোজনী অর্থাৎ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ঠিক আছে, আই রিপিট, তোমরা চাইলে এই পুরাটা স্কিপ করতে পারো, শুধুমাত্র এইটুকু লিখতে পারো, বাট আসলে তোমার প্রশ্নের মানটা কমে যায় এতটুকুই। মার্ক ফুল পাবা, একটা আছে না কোয়ালিটি, কোয়ালিটিটা কমে যায়। তাই হোপসো জিনিসের ব্যাখ্যাটা তোমরা ক্লিয়ার হইছো যে পরিবর্তনশীল যোজনী ব্যাপারটা কি। এবার হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে সুপ্ত যোজনীতে। এবার হচ্ছে আমরা চলে যাব সুপ্ত যোজনী। তো সুপ্ত যোজনীর কনসেপ্টটা খুব ইজি। আমরা লিখব যে কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। তাহলে কিছুক্ষণ আগে দেখো আমরা জেনেই আসছি আমাদের সালফার এবং ফসফরাসের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী কত এবং সক্রিয় যোজনী মানে এই যৌগে যোজনী কত। ঠিক আছে, তাহলে আমরা যৌগগুলা চলো লিখে ফেলি। আমরা এখান থেকে লিখবো যে আমাদের PCl3 ও PCl5 এ ফসফরাসের
ফসফরাসের সক্রিয় যোজনী যথাক্রমে 3 ও 5। এরপর আমরা লিখব যে ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5। এই যে সর্বোচ্চ যোজনী, এটা কই থেকে পাইলা? একটু আগে যদি ব্যাখ্যাটা ক্লিয়ার করো তাহলে সর্বোচ্চ যোজনী বোঝা যায় আসলে 5 এর 5 এর বেশি কিন্তু সে যোজনী করতে পারে না। আচ্ছা, এরপর আমরা আবার লিখবো যে সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডে ফসফরাসের সালফারের সক্রিয় যোজনী কত ছিল? এখান থেকে লিখবো ক থেকে পাই, ক থেকে, ঠিক কিভাবে? ক থেকে সালফারের সক্রিয় যোজনী, তোমার ডট ডট দিও না, যথাক্রমে কত ছিল বলো? যে অক্সিজেন ডাবল 4 ও কত 6। ঠিক আছে, আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী, সালফারের সর্বোচ্চ যোজনী কত? যোজনী হচ্ছে 6। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার যে সর্বোচ্চ যোজনী কত, সক্রিয় যোজনীটা কত। এখানে আমরা একটা চার্ট বানাইতে পারি, চার্ট বানায় ব্যাখ্যা দিতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখবো, এখানে একটু ছকটা বড় হবে, আমাদের টোটাল যোগ হচ্ছে 4টা। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে যৌগ, ঠিক আছে। এরপর আমরা লিখবো পরিবর্তনশীল, এরপর আমরা লিখবো হচ্ছে এখান থেকে মৌলের পরিবর্তনশীল যোজনী, একসাথে আমরা লিখতেছি, ঠিক আছে, পরিবর্তনশীল যোজনী। এরপর আমরা লিখবো হচ্ছে সক্রিয় যোজনী, আলাদা আলাদা করে লিখতে ঝামেলা আসলে। এরপরে লিখবো আমরা হচ্ছে সর্বোচ্চ যোজনী। এরপর আমরা লিখবো হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে একটা চার্টের মধ্যে তুমি ব্যাখ্যা অলরেডি দিয়ে আসছো, দুনিয়ার ব্যাখ্যা, সো তোমার এখান থেকে আর আলাদা করে দেওয়ার দরকার নেই। তো তুমি এখান থেকে এটা হচ্ছে আমাদের একটা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। দেন হচ্ছে পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী। আমাদের মেইন যৌগ কয়টা খেয়াল করে দেখবা, মেইন যৌগ হচ্ছে টোটাল 4টা। তাহলে আমাদের টোটাল 4টা লাগবে। এগুলো ছক করে দিলে আসলে আমাদের লেখা কমে যায়, নাহলে আসলে লেখা বেশি লিখতে কারোই ভালো লাগে না, থিংক সো, এবং উপস্থাপনাও ডিফারেন্ট হয়। তাহলে আমাদের প্রথম যৌগের নাম কি? প্রথম যৌগের নাম হচ্ছে PCl3। তাহলে আমরা লিখবো Pa যোজনী কত কত জানি আমরা, 3, 5, ঠিক আছে। ফসফরাস যোজনী কত? 3, 5। তো এখানে সক্রিয় যোজনী কত দেখো তো? সক্রিয় যোজনী হচ্ছে 3, সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। তাহলে সুপ্ত যোজনী 5 - 3 হচ্ছে কত? 2। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আমরা একটা এখানে ব্যাপার দেখতে পারতাম, অর্থাৎ এইটাকে আমরা ডিফারেন্ট ভাবে লিখতে পারতাম। মৌলের পরিবর্তনশীল যোজনী না লিখে আমরা এখানে লিখতে পারতাম মৌলের নাম, এটা বেস্ট হয়। তুমি এখানে লিখবো হচ্ছে মৌল, দেন লিখবো হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তাহলে দেখো তো কত আসে। মৌলের নাম হচ্ছে ফসফরাস, পরিবর্তনশীল যোজনী হচ্ছে 3, 5। এবার দেখতে বেটার লাগে। এরপরে ফসফরাস পেন্টাক্লোরাইড, মৌল হচ্ছে ফসফরাস, পরিবর্তনশীল যোজনী 3, 5। আর আমাদের এখান থেকে সক্রিয় যোজনী, আমরা চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এইটা ভেঙে দিতে পারি, এটা ভেঙে একবার ফসফরাস লিখতে পারি।
এটা বেটার হয়, বারবার ফসফরাস লেখার কোনো মানে নেই। আমরা এখানে লিখবো আমাদের মৌলের নাম হচ্ছে ফসফরাস এবং এক যোজনী হচ্ছে আমাদের 3-5। পারফেক্ট। আচ্ছা, তাহলে সক্রিয় যোজনীর ক্ষেত্রে আমরা এখানে কত পাবো বলতো? PCl5 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 5, সর্বোচ্চ যোজনীয় 5, তাহলে 5 - 5 হচ্ছে আমাদের 0। ঠিক একইভাবে আমরা যদি দেখি, আমরা যদি এখান থেকে দেখি আমাদের সালফারের ক্ষেত্রে, আমাদের এখান থেকে কি আসবে? সালফারের ক্ষেত্রে আমরা লিখবো সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এখানে আমরা লিখবো মৌলের নামে সালফার, দেন হচ্ছে সালফারের যোজনী গুলো আমরা লিখবো, একাধিক যোজনী আমরা লিখবো এখানে 2, 4, 6। এখানে যারা হচ্ছে কনফিউজ যে সালফার কে আসলে 2, 4, 6 লেখা যাবে কিনা, তোমরা তোমাদের বই থেকেও দেখো সালফারের যোজনী 2, 4, 6 লেখা সম্ভব। আমরা এখানে লিখবো হচ্ছে 2, 4, 6। এখানে সক্রিয় যোজনীটা কত? সক্রিয় যোজনীটা হচ্ছে আমার এখান থেকে সালফার ডাইঅক্সাইডের 4 আর সর্বোচ্চ যোজনী 6, তাহলে 6 - 4 হচ্ছে আমাদের 2। ঠিক একইভাবে সালফার ট্রাইঅক্সাইডের সক্রিয় যোজনী 6 এন্ড হচ্ছে এটাও 6, তাহলে 6 - 6 = 0। আই হোপ সো তোমরা এটা বুঝতে পারছো। নিচে লিখে দিবা যে ছক ফসফরাস ও সালফারের সক্রিয় যোজনী নির্ণয়, সরি কি সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী নির্ণয়। তো পারফেক্ট, তাহলে এইটা হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। আই হোপ সো সবাই বুঝতে পারছো খ নাম্বারটা কিভাবে লিখবা। তো এইটাই ছিল। এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তীটায়। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু চাইলে কার্বনেরটাও লিখে দিতে পারো, যদিও কার্বনের এখানে আমরা সুপ্ত যোজনী 0, 0 পাচ্ছি। ঠিক আছে, এখানে পরিবর্তনশীল কোনো যোজনী নাই, এটা আমরা এখানে লিখতে পারবো না, যেখান থেকে আমাদের কার্বনের পরিবর্তনশীল যোজনী দেখা গেছে। বাট আমরা সুপ্ত যোজনীর ক্ষেত্রে কিন্তু কার্বনের ব্যাপারগুলো আনতে পারবো। ঠিক আছে, সুপ্ত যোজনীর ক্ষেত্রে কিন্তু আমরা কার্বনের ব্যাপারগুলো আনতে পারবো। আই রিপিট, সুপ্ত যোজনীর ক্ষেত্রে কার্বনের ব্যাপারগুলো আনতে পারবো, কজ এখানে যে দুইটা যৌগ আছে তাদের একাধিক যোজনী হচ্ছে আমাদের নাই আর কি। আমরা এখানে একটা এক্সট্রা কথা লিখতে পারি এটা শেষে, যে এখানে কার্বন ডাই অক্সাইড ও ক্লোরাইডে কার্বনের যোজনী 4, অর্থাৎ একটি একটি যোজনী প্রদর্শন করেছে, একটি যোজনী প্রদর্শন করেছে, প্রদর্শন করেছে। এরপর আমরা লিখতে পারি যে কিন্তু কার্বনের আরো একটি যোজনী 2 বিদ্যমান। এটি ও পরিবর্তনশীল যোজনী দেখায়, এটিও পরিবর্তনশীল যোজনী দেখায়। ঠিক আছে, এইভাবে লিখে দিও, আমরা কোনো ফাঁক ফুকর না রাখি, কজ নাইলে দেখা যাবে একদল বাহিনী কমেন্টে হামলা চালাইছো যে স্যার কার্বনের তো দেখানো যায়, আপনি কেন লিখলেন না। আমি লিখে দিলাম, ঠিক আছে, তুমি 3টাই লিখো, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা এখান থেকে এটা লিখবো যে আমরা আরো জানি হচ্ছে ক থেকে হচ্ছে কি আমাদের কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম কার্বনের যোজনী, সক্রিয় যোজনী
সক্রিয় যোজনী। আচ্ছা, আমরা লিখবো কার্বনের সর্বোচ্চ যোজনীয় চাপ, সর্বোচ্চ যোজনী চাপ। এখান থেকে চলো আমরা এখান থেকে আরো ছকটাই একটু এক্সটেন্ড করে ফেলি। আমি এখান থেকে এটাকে কপি করে নেই, নাহলে আমাকে আবার লিখতে হবে। আমি এটা কপি করে নিলাম। কপি কোথায় গেছে? এইখানে গেছে। এটাকে আমরা নিচে নিয়ে আসি, এটাকে আমরা নিচে লিখবো, আমরা এইটাকে মুছে দিই। মুছে দিয়ে হচ্ছে আমরা আরেকটা ছক বানাই ফর কার্বন। এখানে আমরা এটাকে এইভাবে দেখাবো। কার্বনের ক্ষেত্রে তো আমাদের এখানে একটাই কাহিনী হবে, কার্বনের ক্ষেত্রে কাহিনী তো আমাদের একটাই হবে। কেন? কারণ দেখো এখানে আমাদের একটাই মাত্র যৌগের ক্ষেত্রে আমরা এখানে দেখবো, আই মিন সেম রেজাল্ট পাবা তুমি দুইটার ক্ষেত্রে। তুমি এখান থেকে লিখবা যে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে কি কার্বন টেট্রাক্লোরাইড। এখানে কার্বনের আমাদের কত কত সম্ভব আমরা জানি, 2 সম্ভব এবং 4 সম্ভব। দেন হচ্ছে আমরা এইখানে কত পাইছি সক্রিয় যোজনী 4 4, এখানে 4 4, 4 মাইনাস 4 হচ্ছে 0, 4 মাইনাস 4 হচ্ছে 0। সুপ্ত যোজনী সবার বের করে দেখলাম। আমরা এখানে লিখবো ফসফরাস, সালফার, এখান থেকে এটা কমা হবে, সালফারের ও কার্বনের সুপ্ত যোজনী নির্ণয়। ঠিক আছে, এইভাবে লিখলে তুমি পারফেক্ট ভাবে মার্কস পাচ্ছ। আই মিন আর কোনো ফাঁক ফোকর কিন্তু থাকতেছে না। ঠিক আছে, এইভাবে লিখে দিও এখান থেকে। আই হোপ সো আগের পার্টটাও এখান থেকে তোমরা বুঝছো। আগের পার্টটা কি ছিল আমি যদি ছোট করে দেখাই, তাহলে আমাদের আগের পার্টটা ছিল প্রথমে আমরা পরিবর্তনশীল যোজনীর সংজ্ঞা দিব, এরপর হচ্ছে সালফার ফসফরাসের একাধিক যোজনী আছে, কার্বনেরটাও আমরা লিখতে পারি, এরপর হচ্ছে আমাদের ছক। তো দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা আমাদের মেইন ইয়াতে যাব। এইবার ইয়াটা খুব সহজ। আমাদের বলছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দেখাইতে। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দেখানোর আগে আমাদের খুঁজে বের করতে হবে, দেখো এই যে 8টা যৌগ আছে, 8টা যৌগের মধ্যে তেজস্ক্রিয় আইসোটোপ কারা দেখায়। তো আমাদের দেখো 3 মার্ক দিবে কখন? 3 মার্ক দিব হচ্ছে 3টা তেজস্ক্রিয় আইসোটোপের সঠিক ব্যবহার লিখলে। 3টা তেজস্ক্রিয় আইসোটোপের সঠিক ব্যবহার আমরা যদি লিখি তাইলে হচ্ছে আমরা পাবো। এখন আমাদের এখানে খুঁজতে হবে যে টোটাল আসলে আছে কয়টা, এবং যতগুলো আছে ততগুলো হচ্ছে আমরা লিখবো। এখন কত হচ্ছে আমাদের বই অনুযায়ী কিন্তু এতগুলা নাই, কিন্তু আমরা যদি গুগল বা হচ্ছে আরো হায়ার স্টাডিজ ওয়াইজ চিন্তা করি অনেকগুলা আছে। তো চলো আমরা দেরি না করে চলে যাই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যাখ্যাটাতে। তাহলে আমরা এখান থেকে চলো দেখে ফেলি তেজস্ক্রিয় যে পদার্থগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের কি কি ব্যবহার আছে। তাহলে প্রথমে আমরা এখান থেকে লিখে নিব যে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ চিহ্নিত করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যেখান থেকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ কারে কারে পাই। প্রথম কথা ফসফরাসকে পাই, আয়োডিনকে পাই। আমাদের বইতে মাত্র 2টা আছে। তুমি যদি আগের সিলেবাসটা দেখো, আগের সিলেবাস অনুযায়ী কিন্তু কার্বনও কিন্তু আমাদের কি তেজস্ক্রিয় আইসোটোপ। এখন যদি তোমরা নেট ঘাটাঘাটি করো, তো নেট ঘাটাঘাটি করলে দেখবা অক্সিজেনেরও তেজস্ক্রিয় আইসোটোপ আছে, ক্লোরিনেরও তেজস্ক্রিয় আইসোটোপ আছে। কথা বুঝলা? তাহলে আসলে জিনিসটা ঝামেলা হয়ে যায়। তো আমরা আগে প্রথম কথা 3টা আইসোটোপের ব্যবহার আগে লিখি, লেখার পরে যদি আমাদের মনে আরো এক্সট্রা লেখা লাগবে আমরা লিখবো। তাহলে আমরা শুরুতে এখান থেকে লিখে নিব যে তেজস্ক্রিয় আইসোটোপ চিহ্নিত করে তাদের সঠিক ব্যবহার লিখছি। তাহলে আমরা লিখবো যে আমাদের অ্যাসাইনমেন্টে প্রদত্ত যৌগগুলোর মধ্যে
ফসফরাস, আয়োডিন, কার্বন ও হচ্ছে ধরো কি লেখা যায়, অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। তুমি 4টা লিখলা, ঠিক আছে? অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে 4টা লিখবা। তার মানে শুরুতে কি লিখবা, যে অ্যাসাইনমেন্টে প্রদত্ত যৌগগুলোর মধ্যে ফসফরাস, আয়োডিন, বাংলা কথায় লিখবা, ফসফরাস, আয়োডিন, কার্বন এবং অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। আমরা লিখে ফেলি গ নাম্বারটা। আমরা লিখবো যে যৌগ গুলোর মধ্যে ফসফরাস, তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে কার্বন ও অক্সিজেন এর তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, এতটুকু লেখার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তোমাদের বই থেকে এটা আমি নিচ্ছি, তোমরা লিখবে হচ্ছে আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে আয়োডিনের ব্যবহার, এভাবে লিখে, এটা আমাদের বইতেই আছে। সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ 131 আয়োডিন সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়। এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করে। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে তোমরা লিখে আসবে আয়োডিনের ব্যবহার। এরপরে হচ্ছে তোমরা লিখবে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে ফসফরাসের ব্যবহার। প্রথম ব্যবহারটা দেখো এখান থেকে, যে ব্লাডের লিউকেমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফরাসের ফসফেট ব্যবহার করা হয়, এটা লিখবো প্রথমে। এরপর আমরা লিখবো এখান থেকে, দেখো যে তেজস্ক্রিয়, এখানে লিখবো হচ্ছে ফসফরাস আইসোটোপ ব্যবহার করে জমিতে কি পরিমাণ ফসফরাস আছে তা জানা যায়, আর তা জেনে জমিতে আরো কি পরিমাণ ফসফরাস প্রয়োজন তারও হিসাব করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে তুমি লিখবা। এরপরে লিখবা হচ্ছে উদ্ভিদ তেজস্ক্রিয় ফসফরাস মূলের মাধ্যমে গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরে বিভিন্ন অংশে শোষিত হয়। এ তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে এটা শনাক্ত করা হয়। তোমার কাজ হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ফসফরাসের ব্যবহারে লেখা। এরপরে তার বইতে নাই, কিন্তু আমাদের 3টা তো ব্যাখ্যা করতে বলছে। আমরা 3 নম্বরে লিখবো তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে কার্বনের ব্যবহার। এটা কিন্তু চমৎকার একটা আইসোটোপ আছে কার্বনের। সবচেয়ে অস্থিতিশীল আইসোটোপ যেটা হচ্ছে কার্বন 14। আমরা লিখবো 14 কার্বন ব্যবহৃত হয় মৃত প্রাণী ও উদ্ভিদের বয়স হিসাব করতে। এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট একটা ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা আর কোথায় কোথায় এই জিনিসটার ব্যবহার আমরা জানবো। আমরা লিখবো এই আইসোটোপ দ্বারা এই আইসোটোপ দ্বারা ফসিল মমি সহ পৃথিবীর যাবতীয় বস্তু, এমনকি পৃথিবীর বয়সও নির্ণয় করা যায়। পৃথিবীর বয়স নির্ণয় করা যায়।
তো এইটা হচ্ছে আমাদের কার্বনের ব্যবহার। কেউ যদি চাও আরো লিখবো তাহলে লিখতে পারে তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে অক্সিজেনের ব্যবহার। অক্সিজেনের কিছু আইসোটোপ আছে হচ্ছে আমাদের ইউজ করা লাগে, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে 15 অক্সিজেন পি ই টি পরীক্ষায় ব্যবহৃত হয়। তো পিইটি মানে কি? তো পিইটি তোমরা ফিজিক্সে দেখবা, এই টপিকটা আছে লাস্ট চ্যাপ্টারটা, এটা আমাদের কেউই পড়ায় নাই গত 2 বছরে। আমরা লিখে দিব পিইটি মিনিং হচ্ছে, এটা একটা মেডিকেল সায়েন্সের ওয়ার্ড, এটা যন্ত্র, তো এটা একটা টেস্ট আর কি। আমরা লিখব পজিট্রন ইমিশন টোমোগ্রাফি। তোমরা টোমোগ্রাফির নাম শুনে থাকবে অনেকে, যদি কারো ফ্যামিলিতে ডাক্তার থাকে। এটা একটা যন্ত্রে আমাদের এই অক্সিজেনের আইসোটোপটা আমরা ইউজ করি, ঠিক আছে? তো আমাদের এখান থেকে অক্সিজেন আইসোটোপের ব্যবহারটা শেষ। তোমরা কিন্তু চাইলে ক্লোরিনের ব্যবহারটাও এখান থেকে দিতে পারো, তোমাদের ইচ্ছা আর কি। তোমরা চাইলে ক্লোরিনও দিতে পারো, মানে অনেকগুলা হচ্ছে এখান থেকে দেওয়া যায়। বাট দ্য ফ্যাক্ট ইজ তুমি জিনিসগুলা মনে রাখতে পারবা কিনা, ঠিক আছে? আবার হচ্ছে ধরো আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ অক্সিজেন আছে, যা 18 অক্সিজেন, যেটা 18 অক্সিজেন হচ্ছে তোমার মেইনলি ইউজ করা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার তথ্য জানার জন্য। 18 অক্সিজেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার তথ্য জানার জন্য, প্রক্রিয়ার তথ্য জানতে ব্যবহৃত হয়, তথ্য জানতে ব্যবহৃত হয়। এটা বড় হলে তোমরা ইন্টারে দেখবা, বায়োলজিতে এটা আছে। এরপরে তুমি যদি দেখো আরো যদি লিখতে চাও তুমি কিন্তু লিখতে পারো ক্লোরিন, ঠিক আছে? ব্যবহার হিসেবে ক্লোরিনের ব্যবহার তোমরা চাইলে দিতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা চাইলে দিতে পারো ক্লোরিনের ব্যবহার। তো ক্লোরিনের একটা 37-এর একটা ক্লোরিন আছে, যে ক্লোরিনটা মেইনলি তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ। এই ক্লোরিনটা কীটনাশক কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় যা ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করে। 5টা দিলে মোর দেন না, ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করা। তাহলে তোমাকে কিন্তু শুরুতে লিখে আসতে হবে যে তোমার উদ্দীপকে টোটাল 5টা আইসোটোপ আছে, ঠিক আছে? 5টা তেজস্ক্রিয় আইসোটোপ আছে। এখন যদি কেউ তোমরা সার্চ দাও হাইড্রোজেনের প্লাস হচ্ছে সালফারের, তারপর হচ্ছে তোমার আর কে কাকে বাকি রাখছি, আর মনে হয় কেউ বাকি নাই। সো ওদেরও কিন্তু আইসোটোপ পাওয়া যাইতে পারে, ঠিক আছে? বিকজ অফ হাফ লাইফ আছে ওদের। তো যাই হোক আমরা এই 5টাই দিব, 5টাই মোর দেন এনাফ। বই থেকে দিছি আমরা হচ্ছে 2টা, আর আমরা নিজেরা লিখছি 3টা। আমি কিছু ওয়ার্ড মুখে বলছি, এই জন্য মাঝে মাঝে স্কিপ হয়ে গেছে, আমি লিখি নাই। তো অনুযায়ী তোমরা লিখে নিও। তাহলে এটাই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। তো ইনশাআল্লাহ কথা হচ্ছে নেক্সট উইকের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ কত নাম্বার সপ্তাহ? 7 নাম্বার সপ্তাহ ইনশাআল্লাহ। টিল দেন ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর যদি তোমরা পারো তোমাদের বন্ধুদেরও বলবা অ্যাসাইনমেন্ট গুলো এইভাবে সলভিং হচ্ছে, যাতে শিখে। কথা আসলে তুমি নিশ্চয়ই চাও তোমার বন্ধুগুলা হচ্ছে এসএসসি পরীক্ষা ভালো করুক, কারণ জেড আকৃতির সিট পড়লে আসলে দূরবীন দিয়েও কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।